আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সুস্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি 2026 এর জন্য চলে এসেছে আমাদের হার্ড সিরিজ এমসিকিউ। তো আমরা মূলত বেছে বেছে তোমাদেরকে মোটামুটি ভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে 50 থেকে 75টা করে এমসিকিউ করাই দেব। ইনশাআল্লাহ এই এমসিকিউটা এত ডিটেইলসে থাকবে যে 50 থেকে 75 এর মধ্যে যে কয়টা এমসিকিউ আছে সবগুলো তোমরা যদি ভালোভাবে দেখে থাকো তাহলে তোমাদের ওই অধ্যায়টা থেকে যত ধরনের এমসিকিউ আছে যেভাবেই আসুক না কেন তোমরা সেটার অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা দেরি না করে শুরু করে দেই আজকের এমসিকিউ পার্ট। দেখো আমরা থার্ড চ্যাপ্টার শুরু করছি আজকে। তো এটার 1 নম্বর একটা প্রশ্ন আমাদের আছে, প্রশ্নটা একটু আগে লক্ষ্য করি আমরা। 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি। ওকে, আমি তোমাদেরকে একটু পর্যায় সারণী থেকে ঘুরে নিয়ে আসি, ঠিক আছে? তারপরে আমরা অ্যান্সার করব। দেখো বলছে আমাকে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি। প্রকৃতিতে প্রাপ্ত, ভালোভাবে মাথায় রাখো, প্রকৃতিতে প্রাপ্ত। দেখো আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টি। কতটি? পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টি, যার মধ্যে ধাতু আছে এবং অধাতু আছে এবং অপধাতু আছে। দেখো ধাতু আছে কতটি? 94টি এবং অধাতু আছে কতটি? অধাতু আছে হচ্ছে মোটামুটি ভাবে 18টি। মোটামুটি ভাবে কতটি বলো তো? মোটামুটি ভাবে 18টি। তাহলে দেখো ধাতু হচ্ছে 94টি আর অধাতু আছে কতটি বলো তো? 18টি। এবং বাকি যে কয়টা মৌল দেখতেছো 6টা, এদেরকে বলা হয় অপধাতু। ওকে, অপধাতুর সংখ্যা কতটি বলো তো? অপধাতু হচ্ছে 6টি। দেখো আমরা একসঙ্গে কিন্তু অনেক কিছু শিখে ফেললাম। তাহলে আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌল পাচ্ছি আমরা 118টি, তার মধ্যে ধাতু আছে 94টি, অধাতু আছে 18টি এবং অপধাতু আছে 6টি। এখন তুমি লক্ষ্য করো এই 118টা মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কতটি বলো তো? প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি এবং বাকিগুলো তাহলে কি করতে হয় বলতো? ল্যাবে তৈরি করতে হয়। ঠিক আছে, ল্যাবে তৈরি হয় তাহলে কতটি বলতো? তৈরি 20টি, টোটাল 118টি। দেখো আমি আবারও বলতেছি, আমাদের টোটাল মৌলের সংখ্যা হচ্ছে 118টি, এর মধ্যে ধাতু আছে 94টি, অধাতু আছে কতটি বলতো? 18টি, অপধাতু আছে 6টি এবং দেখো প্রকৃতিতে পাওয়া যাচ্ছে 98টি আর ল্যাবে তৈরি করা হচ্ছে কত বলতো? 20টি। এখন দেখো এই 118টা মৌলের মধ্যে আবার দেখো তুমি ভালোভাবে বোঝো, মানব দেহে পাওয়া যায় কতটি বলতো? মানবদেহে পাওয়া যায়, মানবদেহে প্রায় 26টি। কতটি পরমাণু পাওয়া যায় বলতো? আমাদের মৌল আছে মানবদেহে, মানে আমাদের শরীরের মধ্যে মোটামুটি ভাবে 26টি। তার মানে দেখো একই সঙ্গে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলছি। দেখবা এইটাতে আমাদের কয়েকটা এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আরেকবার বলতেছি, আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌলের সংখ্যা 118টি, যার মধ্যে ধাতু আছে 94টি, অধাতু আছে 18টি, অপধাতু আছে 6টি এবং প্রকৃতিতে পাওয়া যাচ্ছে 98টি, ল্যাবে তৈরি করা হচ্ছে 20টি আর আমাদের মানবদেহে মূলত পাওয়া যায় কতটি বলতো? 26 ধরনের মৌল। ওকে, তাহলে আমরা অ্যান্সার কোনটা নিব বলতো? অ্যান্সার হচ্ছে গ। আশা করি তোমরা 1 নম্বর অ্যান্সারটা বুঝতে পেরেছো। চলো আমরা একটু 2 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো আমাদেরকে 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে। আমি একটু আগে বলছি তোমাদেরকে 118টা মৌলের মধ্যে 26টা মৌল আছে। কতটি বলতো? 26টি মৌল আছে যেগুলো আমাদের মানব দেহে পাওয়া যায়। যেমন দেখো আমাদের দেহে কি আছে? ক্যালসিয়াম আছে, আমাদের দেহে কি আছে? আয়রন আছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ভিন্ন ভিন্ন পরমাণু, ঠিক আছে, ভিন্ন ভিন্ন মৌল। তার মানে যখনই আমাকে বলছে মানব শরীরে মানে মানুষের দেহে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া 26। অ্যান্সার কত? 26। আমি আগেই বলছি এমসিকিউ আমরা একটা ডিটেইলসে পড়লে দেখবো অনেকগুলো সলভ হয়ে যাবে। তো চলো 2 নম্বর আমরা বুঝতে পেরেছি। 3 নম্বরে চলে আসি। 3 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম নাইট্রেট। ভালোভাবে জিনিসটা বোঝো, অ্যালুমিনিয়াম নাইট্রেট একটি অণুতে কতটি পরমাণু থাকে। সেম ভাবে সিমিলার প্রশ্ন আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখার চেষ্টা করো। অ্যালুমিনিয়াম আমরা জানি, দেখো যে সকল মৌলের নামের উচ্চারণের শেষে আম বিদ্যমান থাকে এরা হচ্ছে ধাতু। নামের শেষে যদি উচ্চারণের শেষে আম থাকে তাহলে সে হচ্ছে ধাতু। তাহলে এখন দেখো এখানে বলা হয়েছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এটা একটা ধাতু। এখন দেখো অ্যালুমিনিয়াম কি হয়? অ্যালুমিনিয়াম তার শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়। অ্যালুমিনিয়াম কিসে পরিণত হয়? অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়। তার মানে এখানে 3+ বলতে কি বুঝতেছি? সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ তার ইলেকট্রনের ঘাটতি আছে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, ধাতু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে সেটাই হচ্ছে তার যোজনী বা যোজ্যতা। তাহলে দেখো আমি আবারও বলতেছি, ধাতু সমূহ তাদের সর্বশেষ কক্ষপথের যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেটাই হচ্ছে তার যোজনী বা যোজ্যতা। তাহলে দেখো
অ্যালুমিনিয়াম যেহেতু 3টা ইলেকট্রন ত্যাগ করছে, 3টা ইলেকট্রন দান করছে, দ্যাটস ওয়াই এখানে আমরা বলতেই পারতেছি যে অ্যালুমিনিয়ামের যোজনী কত 3। এখন কথা হচ্ছে ভাই যোজনী বা যোজতা কি? যোজনী বা যোজতা হচ্ছে কোন মৌল কতটি হাইড্রোজেন বা কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, সেটাই হচ্ছে তার যোজনী বা যোজতা। অর্থাৎ একটা মৌলের যোজনী তার হাতকে নির্দেশ করে। তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তার মানে অ্যালুমিনিয়ামের হাত হচ্ছে 3টা। তাহলে তার হাত যদি 3টা হয় তাহলে সে সর্বোচ্চ কতজনকে ধরতে পারবে? 3 জনকে ধরতে পারবে। ওকে, আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখন আসো, আমাকে বলছে নাইট্রেট। ভাই আমরা একটা যৌগমূলক নাম শুনছি, যৌগমূলক যে সকল পরমাণু মানে একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অণু গঠন করবে এবং ওই অণুর আয়ন যদি একটা পরমাণুর ন্যায় আচরণ করে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি যৌগমূলক। তো এই নাইট্রেট হচ্ছে আমাদের একটা যৌগমূলক। কিভাবে? দেখো নাইট্রেট কোনটা? NO3। সে কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কিসে পরিণত হয় বলতো? NO3 মাইনাসে পরিণত হয়। তাহলে এই যে নাইট্রেট আয়ন, এটা কিন্তু একটা যৌগমূলক। এখন তুমি লক্ষ্য করো এখানে -1, হ্যাঁ, তার মানে নাইট্রেটের যোজনী কত? যোজনী হচ্ছে 1। তার মানে সে সর্বোচ্চ ধরলে কয়জনকে ধরতে পারবে? একজনকে ধরতে পারবে। মাথায় রাখবা, যখন এইরকম একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা করে যৌগ গঠন করে, তখন তাদের যোজনীটা আমাদেরকে এক্সচেঞ্জ করে দিতে হয়। যোজনী কি করতে হয়? এক্সচেঞ্জ করে দিতে হয়। তার মানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে দেখো এই নাইট্রেটের 1টা তুমি দিবা কাকে বলতো? অ্যালুমিনিয়ামকে। এবং এই অ্যালুমিনিয়ামের 3টা তুমি কাকে দিবা বলতো? নাইট্রেটকে। ক্লিয়ার? তার মানে আমাদের সংকেতটা আসলে কি দাঁড়াবে জানো? যৌগটা আসলে দাঁড়াবে হচ্ছে অ্যালুমিনিয়াম। অর্থাৎ অ্যালুমিনিয়ামকে যদি আমরা 1 দেই, এখানে 1 লেখাও যে কথা, না লেখাও একই কথা। সো আমরা এখানে 1 লিখবো না, ঠিক আছে? এখন আসো, এরপর আমরা যে কাজটা করব, NO3 এই নাইট্রেটকে কি করব? অ্যালুমিনিয়ামের যোজনীটা দিয়ে দিব। তার মানে দেখো এই যে এটাকে আমরা বলতেছি কি বলতো? অ্যালুমিনিয়াম নাইট্রেট। এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেট। ক্লিয়ার? এখন আমাকে কি বলছে যে এর একটি অণুতে কতটি পরমাণু থাকে? তাহলে দেখো ভাই, এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। এখানে নাইট্রোজেন কয়টা আছে? দেখো এখানে N, এই যে এখানে 3, তার মানে নাইট্রোজেন আছে 3টা, 3 এখানে দেখো অক্সিজেন 3টা, তার নিচে 3, তার মানে 3 3 9। তাহলে দেখো তো, যোগ করো 1 যোগ 3, তাহলে 4 যোগ 9, তার মানে কত বলো তো? 13। তার মানে আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে? অ্যান্সার হচ্ছে কি বলতো? অ্যান্সার হচ্ছে 13। তাহলে অ্যান্সার হচ্ছে গ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে চলো 3 নম্বর প্রশ্ন আমরা বুঝে ফেললাম। 4 নম্বর প্রশ্ন আমরা যাই। দেখো বলছে কি? বলছে অ্যামোনিয়াম ফসফেট। দেখো অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু বিদ্যমান? অ্যামোনিয়াম ফসফেটের অণুতে, আচ্ছা এটা হচ্ছে 4। তাহলে দেখো অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কিভাবে গঠিত হয়? ভাইয়া দেখো এই যে NH3, এটা মূলত লুইস ডট থিওরি মতে, ঠিক আছে, সে একটা ক্ষারক, যার কারণে সে কি করতে পারে? সে একটা প্রোটন গ্রহণ করে, সে প্রোটন গ্রহণ করে কিসে পরিণত হয়? অ্যামোনিয়াম প্লাসে পরিণত হয়। দেখো এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এটাও কিন্তু একটা হয়ে কি? যৌগমূলক। এখন কথা হচ্ছে এখানে +1, তার মানে তার যোজনী 1, অর্থাৎ তার হাত কয়টা? একটা। ওকে, এখন দেখো অ্যামোনিয়াম ফসফেটের অণুতে, ফসফেট ভাইয়া কোনটা? ফসফেটও একটা কিন্তু কি বলতো? যৌগমূলক। ফসফেট কোনটা? দেখো ফসফেট হচ্ছে PO4। এই যে দেখো ফসফেট, এটা কি করে জানো? PO4 সে 3টা ইলেকট্রন গ্রহণ করে, 3টা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয় বলতো? সে কিন্তু পরিণত হয় ফসফেট 3-। দেখো 3-। তাহলে দেখো এখানে তার যোজনী কত? যোজনী হচ্ছে 3, এখানে যোজনী কত? 1। তার মানে আমরা এখন কি করব? মৌল লেখার সময় যোজনী এক্সচেঞ্জ করব। কি করব বলতো? যোজনী এক্সচেঞ্জ। এই যে ফসফেটের যোজনীটা দেব আমরা অ্যামোনিয়ামকে এবং অ্যামোনিয়ামের যোজনীটা দেব ফসফেটকে। ওকে, তাহলে আমাদের আসলে যৌগটা দাঁড়াবে কেমন বলতো? যৌগটা দাঁড়াবে হচ্ছে এই যে দেখো NH4, তাহলে NH4 এর সঙ্গে আমাকে কি দিতে হবে? 3 দিতে হবে এবং ফসফেটের সঙ্গে 1 দিতে হবে। তাহলে PO4, এখানে তুমি ব্র্যাকেট দিয়ে 1 দেওয়া যে কথা, 1 না দেওয়া কিন্তু একই কথা। সো আমরা সরাসরি লিখতে পারবো NH4 তার সঙ্গে কি বলতো? PO4। এটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। ওকে, আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার। দেখো এখন বলছে অণুতে, এর একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান, তাই না ভাইয়া? দেখো নাইট্রোজেন এখানে কত বলতো? 3। ওকে, এরপর তুমি লক্ষ্য করো হাইড্রোজেন আছে 4টা, তার নিচে 3, তার মানে 3 4 12। ওকে, এবং দেখো প্লাস ফসফেট আছে একটা, প্লাস অক্সিজেন আছে 4টা। তাহলে তুমি যোগ করো 12 3 15, যোগ হচ্ছে 4 1 5, তার মানে আলটিমেটলি আমি কত পাচ্ছি? 20। ওকে, তার মানে
অ্যামোনিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান থাকে? ভাই অ্যান্সার হচ্ছে 20। তার মানে অ্যান্সার হচ্ছে ঘোড়ার ঘ। বুঝতে পারছি আশা করি। তো চলো, যদি বুঝে থাকি আমরা একটু 5 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলছে, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, চলো আমাদেরকে প্রথমে সালফিউরিক অ্যাসিডের সংকেতটা শিখে ফেলতে হবে। দেখো সালফিউরিক অ্যাসিড, এটা আমরা কোনটাকে বলতেছি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর যদি বলা হয়তো H2SO3, এটা হচ্ছে ভাইয়া সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। ওকে, তাহলে মাথায় রাখো কোনটাকে কি বলতেছি। যখন H2SO4 থাকতেছে এটাকে বলতেছি সালফিউরিক অ্যাসিড, আর যখন H2SO3 থাকতেছে তখন সেটাকে আমরা বলতেছি সালফিউরাস অ্যাসিড। ক্লিয়ার? তাহলে অ্যাসিডগুলোর নাম কিন্তু ভালোভাবে আমাকে মাথায় রাখতে হবে। এখন আসো, আমাকে বলছে 1 গ্রাম। দেখো 1 গ্রাম, ভাইয়া গ্রাম আসলে কিসের একক? গ্রাম হচ্ছে ভরের একক। গ্রাম কিসের একক? ভরের একক। এখন গ্রাম যদি ভরের একক হয় তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা। কেন? কারণ ডাব্লিউ ফর ওয়েট। সো আমাদের এখানে ডাব্লিউ বলা আছে 1 গ্রাম। কি বলা আছে বলো তো? ডাব্লিউ বলা আছে 1 গ্রাম। আচ্ছা, তোমরা মনে হয় জানো যে আমরা একটা মোল সংখ্যার সূত্র শিখে আসছি, তাই না? যে n ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম, n ইকুয়াল n ডিভাইডেড na, n ইকুয়াল v ডিভাইডেড 22.4, n ইকুয়াল v ডিভাইডেড 24.789, n ইকুয়াল pv ডিভাইডেড rt এবং n ইকুয়াল s ইন্টু v। অর্থাৎ এগুলো সবগুলোই হচ্ছে মোল সংখ্যার সূত্র। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো তো ভাইয়া, এখানে ডাব্লিউ এর সঙ্গে সম্পর্ক কার আছে? মোলার ভর বা আণবিক ভর। তাহলে আমি যেহেতু ডাব্লিউ জানি, আণবিক ভরটাও কিন্তু আমি বের করতে পারবো, কারণ আমাকে এখানে বলে দিছে সালফিউরিক অ্যাসিড। কি বলে দিছে বলতো? সালফিউরিক অ্যাসিড। তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিড, তাহলে তার সংকেত হচ্ছে H2SO4, এর আণবিক ভর আমরা বের করতে পারি। আণবিক ভর কিভাবে বের করে? হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন পরমাণু এখানে ছিল 2টা, তাই 1 × 2 প্লাস, দেখো সালফার একটা, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সালফার যেহেতু একটা ছিল তাই ইনটু 1। এরপর দেখো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং অক্সিজেন পরমাণু ছিল এখানে 4টা, তাই আমরা এখানে দিলাম 4। তাহলে দেখো 2 প্লাস 32 প্লাস 64, ওকে, তার মানে 98। ওকে, দেখো আমি ডাব্লিউ পাইছি, এম পাইছি। এখন আমাকে বলছে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। দেখো এই যে এন মানে হচ্ছে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা, আয়ন সংখ্যা। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাকে বলছে কতটি পরমাণু আছে, তার মানে n ইজ ইকুয়াল টু হোয়াট, এবং এটাকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো কত বলতো? 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো তো আমরা সূত্র কি জানি বলতো? n ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম। তাহলে এই n এর স্থলে আমরা আবার কি লিখতে পারবো বলতো? এই যে দেখো n ডিভাইডেড na লিখতে পারবো। সো আমি বলতে পারি n ডিভাইডেড na ইকুয়াল w ডিভাইডেড m। তাহলে দেখো তুমি n ইকুয়াল কি পাচ্ছ বলতো? w na ডিভাইডেড কি বলতো? ডিভাইডেড হচ্ছে m। তাহলে w কত? 1 গ্রাম, na কত? 6.023 ইন্টু 10⁻23, ডিভাইডেড কত বলতো? আণবিক ভর হচ্ছে 98। তো চলো আমরা অ্যান্সারটা একটু খুঁজে বের করি। দেখো আমাদের অ্যান্সার কত আসতেছে? আমাদেরকে বলছে 6.023 ইন্টু এক্সপেনশনাল 23 ডিভাইডেড কত বলতো? 98। সো এইটার মান আমাদের আসতেছে হচ্ছে 6.14 ইন্টু 10⁻21। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে ভাইয়া হাইড্রোজেনের সংখ্যা কত? 2টি। হাইড্রোজেন সংখ্যা কতটি? 2টি। তাহলে তুমি যে সংখ্যাটা বের করছো এটা হচ্ছে অণুর সংখ্যা। এটাকে যদি তুমি কি করো? 2 দ্বারা গুণ করো, যেহেতু হাইড্রোজেন এখানে 2টা ছিল, একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। তাই তুমি কি করছো? এটাকে যদি 2 দ্বারা গুণ করো 6.14 ইন্টু 10⁻21, তাহলে তুমি আসলে অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে? ইন্টু হচ্ছে 2, তার মানে তুমি পেয়ে যাচ্ছ এটার অ্যান্সার আসতেছে হচ্ছে আমাদের 1.22 ইন্টু 10⁻22। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখন চলো দেখি কোথায় আছে 1.22 ইন্টু 10⁻22। তাহলে দেখো 1.23 আছে এখানে, সো আমরা এইটা নিতে পারবো অ্যান্সার। ওকে, তো দেখো 1.23 ইন্টু 10⁻22
2। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই এমসিকিউটা তোমরা যদি বুঝে থাকো, এই রিলেটেড যত এমসিকিউ আছে সবগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট স্লাইডে আমাদেরকে কি বলছে, আমাদেরকে আরেকটা প্রশ্ন দিছে, বলছে তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে। তুতে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বলে যাচ্ছি। একটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল, একটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, আর একটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। ওকে, মাথায় রাখবা এই তুতেকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। কি বলা হয় বলতো? ব্লু ভিট্রিয়ল। ওকে, সংকেতটা কি? সংকেতটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, আমার বাংলা বানান কিন্তু ভুল হতে পারে, একটু ঠিক করে নিও। হ্যাঁ, তো দেখো এটাকে বলা হয় কপার সালফেট, তার সঙ্গে হচ্ছে 5H2O। এটা হচ্ছে আমাদের তুতে বা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। যখন এই যে জিঙ্ক সালফেট এর সঙ্গে কি থাকে বলতো? 7H2O, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল। এটাকে কি বলা হয় বলতো? হোয়াইট ভিট্রিয়ল। ওকে, এটাকে আমরা বলতেছি হোয়াইট ভিট্রিয়ল। আচ্ছা, আর যদি FeSO4 এর সঙ্গে 7H2O থাকে, তাহলে এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। কি বলা হয় বলতো? গ্রিন ভিট্রিয়ল। ওকে, তাহলে দেখো একসঙ্গে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিলাম। যেহেতু তুতে, এই তুতেকে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়ল, আর ব্লু ভিট্রিয়লের সংকেত তাহলে ভাইয়া কোনটা? ব্লু ভিট্রিয়লের সংকেত হচ্ছে আমাদের এই যে এইটা। ক্লিয়ার? বা তুতের সংকেত। এখন আমাকে বলছে যে একটি অণুতে কতটি পরমাণু থাকে। ভালো কথা। দেখো এখানে কপার আছে কয়টা? একটা। এখানে সালফার আছে কয়টা? একটা। এখানে অক্সিজেন আছে কয়টা? চারটা। ঠিক আছে, প্লাস এখানে দেখো হাইড্রোজেন আছে দুইটা, তার সামনে আছে 5, মানে 5 × 2, তার মানে 5 × 2 = 10, প্লাস এখানে দেখো অক্সিজেনের সামনে 5, তার মানে 5। যোগ করো এখন, তাহলে 1 1, তাহলে 2 4 প্লাস কত বলতো? এখানে 10, তাহলে হচ্ছে 14 প্লাস হচ্ছে 5, তাহলে কত আসতেছে বলতো? 16 প্লাস হচ্ছে 5 = 21। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত বলতো? 21। ওকে, আচ্ছা এখানে আসলে 121 দেওয়া আছে, এটা আসলে হবে না। আমাদের অ্যান্সারটা হবে কি বলতো? শুধু 21। ওকে, অ্যান্সার হচ্ছে ঘোড়ার ঘ। তাহলে আমি আরেকবার বলতেছি, তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তুতের সংকেতটা খুঁজে বের করতে হবে। তুতের সংকেত কি? কপার সালফেটের সঙ্গে 5 মোল পানি। এটাকে আবার আমরা কি নামে চিনি? ব্লু ভিট্রিয়ল। ক্লিয়ার? তাহলে এখানে কপার আছে একটা, সালফার আছে একটা, অক্সিজেন 4টা, এবং পানি আছে 5 মোল। তাহলে দেখো এখানে 5 × 2, মানে হাইড্রোজেন সংখ্যা 5 × 10, এখানে 5 × 1, অক্সিজেন সংখ্যা 5। তাহলে এই হচ্ছে আমাদের যোগফল = 21। আশা করি তোমরা ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে আমাকে বলছে এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত। ফেরিক কার্বনেট মাথায় রাখবা, বেশি হলে ইক, বেশি হলে ইক, উচ্চারণের শেষে আসবে ইক, আর কম হলে উচ্চারণের শেষে আসবে আস। কম হলে কি আসবে বলতো? আস। যেমন Fe কি হয়? 3+ হয়, Fe 3+ হয়, Fe 2+ হয়। এখানে দেখো তো Fe 3+, 3 কিন্তু বড়, এই জন্য 3+ ব্যবহার করলে আমরা নাম করব ফেরিক, আর যদি 2+ ব্যবহার করি নাম করব আমরা ফেরাস। ওকে, তাহলে দেখো বেশি থাকলে কি হবে? ইক, আর কম থাকলে আস। এখন আমাকে বলছে যে ফেরিক, ফেরিক মানে আমি এতটুকু শিওর যে Fe 3+, কারণ Fe এর সর্বোচ্চ জারণ মানই হচ্ছে +3। ক্লিয়ার? সো আমাকে যেহেতু ফেরিক বলছে, সো আমি জানি এটা হচ্ছে Fe 3+। এখন দেখো কার্বনেট, কার্বনেটকে কে চেনে না ভাই? কার্বনেটকে সবাই চেনে, CO3 2-, এটা হচ্ছে আমাদের কার্বনেট আয়ন, এটা একটা যৌগমূলক, তাই না? তাহলে দেখো ফেরিক কার্বনেটের সংকেত তাহলে আমরা কি লিখতে পারবো? সেম আগের মতো। আমরা কি করব? তাহলে যৌগ লেখার সময় এর জারণ মানটা এঁকে দেব, আর এর জারণ মানটা এঁকে দেব, এক্সচেঞ্জ মতবাদ। ওকে, তাহলে আমরা লিখতে পারবো Fe2CO3, এই হচ্ছে 3। এটাকে আমরা বলতেছি কি বলতো? ফেরিক কার্বনেট। ক্লিয়ার? তাহলে ফেরিক কার্বনেট আমরা পেয়ে গেছি। এখন আমাকে বলছে ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত। দেখো এখানে আয়রন আছে কয়টা? 2টা। দেখো এখানে কার্বন 3 × 1 = 3, প্লাস এখানে দেখো অক্সিজেন 3 × 3 = 9। তাহলে কত আসে বলতো? 3 2 5, 5 + 9 কত বলতো? 14। তাহলে অ্যান্সার কি হবে বলতো? 14। ক্লিয়ার? সহজ একটা জিনিস, জাস্ট তোমাকে বেসিকটা মাথায় রাখতে হবে, আর কিছু না। তো চলো নেক্সট আমরা আরেকটাতে চলে যাই। এরপর আমাকে কি বলছে বলতো? দেখো অ্যান্টিমনি, দেখো এই অ্যান্টিমনিকে বলা হয় স্টিবিয়াম, এটা হচ্ছে ল্যাটিন নাম স্টিবিয়াম। ঠিক আছে,
স্টিবিয়ামকে আমরা কি বলতেছি বলতো? লাতিন নেম। ওকে, তাহলে এই ল্যাটিন নেম, হ্যাঁ দূর। তো দেখো ল্যাটিন নেম হচ্ছে স্টিবিয়াম। ওকে, এখান থেকে স্টিবিয়ামের সংকেত নেওয়া হয় এস, আর এখান থেকে নেওয়া হয় হচ্ছে বি। তার মানে এসবি হচ্ছে আমাদের কি বলতো? স্টিবিয়াম বা হচ্ছে অ্যান্টিমনি। তাহলে আমাকে বলছে অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি? তাহলে অ্যান্টিমনি মৌলটির প্রতীক হচ্ছে কি বলতো? এসবি। অ্যান্সার হচ্ছে কি গ। তাহলে এরকম অসংখ্য আমাদের কি আছে? ল্যাটিন নাম আছে। যেমন সোডিয়াম, এটাকে বলা হয় ন্যাট্রিয়াম। এটাকে কি বলা হয় বলতো? ন্যাট্রিয়াম। ওকে, ন্যাট্রিয়াম। তারপর দেখো সিলভার, এটা কিন্তু আমাদের একটা ল্যাটিন নাম আছে, নাম হচ্ছে আর্জেন্টাম। ওকে, আর্জেন্টাম। তারপরে দেখো এই যে ডাব্লিউ, এটাকে বলা হয় টাংস্টেন। টাংস্টেনের একটা ল্যাটিন নাম আছে, ঠিক আছে? টাংস্টেনের একটা কি নাম আছে? ল্যাটিন নাম। এটাকে বলা হয় ওলফ্রাম। ওলফ্রাম, ঠিক আছে? তারপরে আর কি আছে দেখো এ ইউ, এটা কিন্তু গোল্ড, তাহলে এর একটা ল্যাটিন নাম আছে অরিয়াম। ওকে, তাহলে দেখো এরকম অসংখ্য নাম পাবা। যেমন তুমি কপার, হ্যাঁ কপারের একটা ল্যাটিন নাম আছে কাপ্রাম, ঠিক আছে? কাপ্রাম। তাহলে এই ল্যাটিন নামগুলা এবং সংকেতগুলো একটু কষ্ট করে মাথায় রাখবা, তাহলে তুমি আশা করি সব অ্যান্সার দিতে পারবা। তাহলে অ্যান্টিমনিটা আমরা বুঝে গেলাম। নেক্সট চলো পরেরটাতে আমরা চলে যাই। দেখো বলছে কি নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এই যে দেখো অ্যান্টিমনির ল্যাটিন নামটা আমরা পেয়ে গেছি, একটু আগে আমরা পড়ে আসছি। কি বলতো? স্টিবিয়াম। এই যে দেখো স্টিবিয়াম। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে স্টিবিয়াম। এটার আমরা সময় নষ্ট না করি। এরপরে চলো, এরপরটাতে আমাকে কি বলছে? টাংস্টেনের প্রতীক কোনটি? কিসের বলতো? টাংস্টেন। আমি একটু আগে দেখাইছি, এই যে ডাব্লিউ, এটাকে বলা হয় টাংস্টেন। এটা কি বলতো? টাংস্টেন। আচ্ছা টাংস্টেন বানান আমি বাংলায় পারবো না, বুঝছি, আমাকে ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? মাথায় রাখো, তোমরা ধরে রাখো। হ্যাঁ, টাংস্টেনের হচ্ছে ইয়ে কি বলতো? সংকেত হচ্ছে ডাব্লিউ। এটাকে বলা হয় উলফ্রাম। কি বলা হয় বলতো? উলফ্রাম। ওকে, এই হচ্ছে আমাদের ল্যাটিন নাম। ওকে, তাহলে টাংস্টেন কি আছে এখানে বলতো? এখানে কিন্তু আমাদের টাংস্টেনের সংকেত দেওয়া নাই, হয়তো এটা আমাদের হচ্ছে মিসিং, বা তুমি বলতে পারো টাইপিং মিস্টেক হইতে পারে। তাহলে মাথায় রাখবা টাংস্টেনের প্রতীক কোনটা? টাংস্টেনের প্রতীক হচ্ছে ডাব্লিউ হবে। হ্যাঁ, ডাব্লিউ হবে। অ্যান্সার কি হবে? ডাব্লিউ। এটা একটু তোমরা মাথায় রেখো। কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। ওকে, তো চলো এরপরে আসো। এরপরে আমাকে বলছে ফসফোনিয়াম। আচ্ছা, তো চলো আমরা এখন দেখব এখানে কি বলছে আমাদেরকে বলতো? ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? ফসফোনিয়াম ফসফেট। দেখো ভালোভাবে বুঝবা ফসফোনিয়ামটা আসলে কি। এই যে দেখো PH3, এটাকে বলা হয় ফসফিন। এটাকে কি বলা হয় বলতো? ফসফিন। ওকে, আচ্ছা এই ফসফিন যখন একটা প্রোটন গ্রহণ করে, ঠিক আছে, একটা প্রোটন গ্রহণ করে, তখন সে ফসফোনিয়াম আয়ন গঠন করে। তার মানে তার যোজনী কত? 1। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলতো? ফসফোনিয়াম। এখন আসো, বলছে ফসফোনিয়াম ফসফেট। আমরা একটু আগে দেখে আসছি, ফসফেট কোনটা বলতো ভাইয়া? PO4। সে কি করে বলতো? 3টা ইলেকট্রন গ্রহণ করে, সে কিসে পরিণত হয়? PO4 3- এ পরিণত হয়। এটাকে বলতেছি আমরা ফসফেট। তাহলে এটা হচ্ছে ফসফোনিয়াম, এটা হচ্ছে ফসফেট। তাহলে সংকেত লেখার সময় আমরা কি করব? এর যোজনীটা আমরা এঁকে দেব, আর এর যোজনীটা আমরা এঁকে দেব। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো বলতো? PH4, তার সঙ্গে আমাদের কি দিতে হবে? 3, এবং সেই সঙ্গে হচ্ছে PO4। এটা হচ্ছে আমাদের ফসফোনিয়াম ফসফেটের সংকেত। ক্লিয়ার? তাহলে ফসফোনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে এইটা। তাহলে দেখো PH4 3 এই যেখানে আছে, এই যে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঘ। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট আরেকটাতে চলে যাই। দেখো আমাদের এখানে কি বলছে? ওজোন অণুর সংকেত কোনটি? দেখো আমাদের বায়ুমণ্ডল, তুমি যদি পরিবেশকে লক্ষ্য করো, আমাদের বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টা। কয়টা স্তর? 4টা। এর মধ্যে প্রথম স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে, এই যে ট্রপোস্ফিয়ার। দ্বিতীয় স্তরকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার? এগুলো তোমাদের বইয়ে নাই, তারপরে আমি একটু তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তোমরা ইন্টারমিডিয়েটে আসবা ইনশাআল্লাহ, তারপরে এগুলো তোমাদের কাজে লাগবে। স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে দেখো 3 নাম্বারটা হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে? মেসোস্ফিয়ার। এরপর দেখো 4 নাম্বার হচ্ছে থার্মোস্ফিয়ার, বা অনেকে বলে আয়নোস্ফিয়ার, যেটাই বলো সমস্যা নাই, থার্মোস্ফিয়ার। এখন দেখো এখানে ব্যাপারটা কি ঘটছে?
এই যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে আমাদের ওজোন গ্যাস থাকে, কি থাকে বলতো? ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় পৃথিবীর ছাতা। কেন পৃথিবীর ছাতা বলা হয়? কারণ ভাইয়া আমাদের সূর্য রশ্মি থেকে অনেক কি আসে বলতো? অনেক কিন্তু ইউভি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট, হ্যাঁ আলট্রাভায়োলেট আসে। এই যে আলট্রাভায়োলেট আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। ধরে নাও এটা যদি প্রকৃতিতে আসতো, পৃথিবীতে আসতো, আমাদের ত্বকে পড়লে সেক্ষেত্রে কি হইতো বলতো? ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতো। তাহলে এই যে ইউভি রশ্মিটা যাতে পৃথিবীতে পৌঁছাইতে না পারে এর জন্য কি করে বলতো? এই O3 বা ওজোন যৌগটা কি করে বলতো? এই ইউভি রশ্মিটাকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে খেয়ে ফেলে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। কিন্তু আমরা থাকি কোথায়? ট্রপোস্ফিয়ার অঞ্চলে। তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এসে এই ওজোন গ্যাসটা বাধাপ্রাপ্ত হয়, ওজোন গ্যাসটা বাধাপ্রাপ্ত করে আর কি ইউভি কে, যার কারণে আমরা ওজোনকে কি বলতেছি? পৃথিবীর ছাতা। তাহলে ওজনের সংকেতটা আসলে কি জানো? O3, এটাকে বলা হয় ওজোন গ্যাস। এটাকে কি বলি আমরা বলতো? ওজোন গ্যাস বলি। তার মানে ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। আশা করি অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। আরো কিছু ডিটেইলস আমি তোমাদেরকে জানাইলাম। এরপর আসো নেক্সট, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাকে বলছে কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? কোন মৌলের? এখানে আমাকে দেখাইতে বলছে। আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করো, ইলেকট্রন সংখ্যা আমরা জানি একটা পরমাণুতে ঠিক যতটি প্রোটন থাকবে ঠিক ততটি কি থাকতে হবে? ইলেকট্রন থাকতে হবে। কারণ ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যদি সমান না হতো তাহলে আসলে আলটিমেটলি তুমি একটা পরমাণু গঠন করতে পারতে না। ঠিক আছে? তাহলে সবসময় মাথায় রাখবা একটা পরমাণুতে ঠিক যে কয়টা প্রোটন থাকবে ঠিক ওই কয়টাই কি থাকতে হবে? ইলেকট্রন থাকতে হবে। ওকে। আর নিউটন সংখ্যাটা কি বলতো? আমরা কিন্তু পড়ে আসছি ভর সংখ্যা A ইকুয়াল প্রোটন সংখ্যা। আচ্ছা দেখো, আমরা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। তাহলে ভর সংখ্যা আমরা এইভাবে বলতে পারি যে হচ্ছে ভর সংখ্যা মানে কি বলতো? A। আচ্ছা, আমরা নিউটন সংখ্যা তো বের করবো তাই না? তাহলে নিউটন সংখ্যা n ইকুয়াল আমরা লিখি n ইকুয়াল হচ্ছে a মাইনাস জেড। ঠিক আছে? যেখানে এটা হচ্ছে আমাদের কি বলতো? ভর সংখ্যা, ভর সংখ্যা। ওকে, বা নিউক্লিয়ন সংখ্যা। আর জেডটা হচ্ছে আমাদের কি বলতো? পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক বা প্রোটন সংখ্যা, পারমাণবিক বা প্রোটন সংখ্যা। তাহলে এখন তুমি লক্ষ্য করো, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, সোডিয়াম হচ্ছে 11, ফ্লোরিন হচ্ছে 9, অক্সিজেন হচ্ছে 8। ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রোটন 15টা, ইলেকট্রন 15টা, এর ভর হচ্ছে 31, এর ভর হচ্ছে 23, এর ভর হচ্ছে 19, এর ভর হচ্ছে কত বলতো? 16। তুমি এখন লক্ষ্য করো, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা মাইনাস করি 31 মাইনাস হচ্ছে 15, তাহলে কত আসতেছে বলতো? 16। দেখো ইলেকট্রন 15, প্রোটন 15, নিউট্রন কিন্তু 16। তার মানে অ্যান্সার হবে না। আমাকে বলছে কোনটাতে নিউটন সংখ্যাও সমান হবে। তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, কিন্তু নিউটন সংখ্যা কত ভাইয়া? নিউটন সংখ্যা হচ্ছে দেখো 12। সো এটাও আমাদের অ্যান্সার না। দেখো এখানে 19, তার মানে এখানে প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 9, কিন্তু নিউটন সংখ্যা ভাইয়া কত? ভাইয়া নিউটন সংখ্যা হচ্ছে 10। সো অ্যান্সার এটাও না। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার এইটা। তো চলো অ্যান্সার এটা কিনা? 16 মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু কত বলো তো? 8। দেখো তার ইলেকট্রন সংখ্যাও 8, প্রোটন সংখ্যাও 8 এবং নিউট্রন সংখ্যাও 8। সো অ্যান্সার হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার? আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো নেক্সট, আমাকে কি বলছে যে ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? আধান, ঠিক আছে, তার চার্জ। ওকে, তো প্রকৃত আধান কোনটা? দেখো আপেক্ষিক আধান হচ্ছে, আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান ধরা হয়েছিল কত বলতো? আপেক্ষিক আধান ধরা হয়েছিল হচ্ছে -1। কত? -1। কিন্তু প্রকৃত আধান হচ্ছে, প্রকৃত আধান কত বলতো? প্রকৃত আধান, প্রকৃত আধান হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে আমাদের প্রকৃত আধান। তো চলো আমি তোমাদেরকে এটা একটু ডিটেইলসে পড়াবো, একটা দিয়ে সবগুলো শেষ হবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো? গ। তো চলো এটা একটু আমি তোমাদেরকে একটু ডিটেইলসে পড়াই। হ্যাঁ, তাহলে A to Z তোমাদের এখানকার যে কনফিউশনটা আছে সবগুলো শেষ হয়ে যাবে। যেমন দেখো আমি তোমাকে বলবো একটা ছন্দ শিখো, ইট পরে নিচে। ঠিক আছে? ইট পরে নিচে। রস্যই থেকে মাথায় রাখবা ইলেকট্রন, নাম কি বলতো? ইলেকট্রন। ওকে, আচ্ছা। আর ট থেকে মাথায় রাখবা থমসন, কারণ ট এর ইংরেজি কি বলতো? ট আসলে ইংরেজিটা হয় হচ্ছে টি, টি থেকে হচ্ছে থমসন। তার মানে ইলেকট্রন আবিষ্কার করছে কে বলতো? বিজ্ঞানী থমসন। আবার দেখো প থেকে মাথায় রাখবা প্রোটন,
প থেকে কি মাথায় রাখবা বলতো? প্রোটন। র থেকে মাথায় রাখবা রাদারফোর্ড। তার মানে প্রোটন আবিষ্কার করছে কে বলতো? রাদারফোর্ড। ঠিক আছে, এই তো। দেখো নি থেকে মাথায় রাখবা হচ্ছে নিউট্রন। কি মাথায় রাখবা বলতো? নিউট্রন। ওকে। আর চ থেকে মাথায় রাখবা হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। তাহলে আবিষ্কারক কে বলতো? বিজ্ঞানী চ্যাডউইক। দেখো সহজ একটা জিনিস শিখলাম আমরা। ইট পরে নিচে, যেখানে রস্বই থেকে ইলেকট্রন, ট থেকে থমসন, প থেকে প্রোটন, র থেকে রাদারফোর্ড, নি থেকে নিউট্রন, চ থেকে চ্যাডউইক। ওকে। এখন দেখো এই ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 এ। 1897 এ। ওকে, 1897 এ। ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে প্রোটন আবিষ্কার হয়েছে 1911 এ, এবং নিউট্রন আবিষ্কার করছে কে বলতো? চ্যাডউইক। কত সালে? 1932 তে। ওকে, এটা হচ্ছে সাল। এখন আসো, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব এই মানটা আবিষ্কার করছিল, তার নাম অনুসারে এটা হচ্ছে কুলম্ব, সি। এরপর দেখো প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, অর্থাৎ দুইটা চার্জ সেম, শুধুমাত্র একটা পজিটিভ একটা নেগেটিভ। ক্লিয়ার? আর ন থেকে নিউট্রন, ন থেকে মনে রাখবা নিউট্রাল, এর ক্ষেত্রে চার্জ কিন্তু শূন্য। চার্জ কি? শূন্য। ওকে। এরপর দেখো এই ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, যদি তুমি কেজি এককে নাও। আর যদি তুমি গ্রাম এককে নাও তাহলে 9.11 × 10⁻28 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে তার ভর, ইলেকট্রনের ভর। আর প্রোটন এবং নিউট্রনের ভর মোটামুটি সেম, প্রায় সেম। যেমন প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻27 যদি তুমি কেজি এককে নাও, আর 1.673 × 10⁻, কত বলতো? 24 যদি তুমি গ্রাম এককে নাও। এটা হচ্ছে তার ভর। আর নিউট্রনেরও সেম, দেখো 1.675 × 10⁻, কত বলতো? 27 যদি তুমি কেজি এককে নাও, আর 1.675 × 10⁻24 যদি তুমি গ্রাম এককে নাও। তাহলে দেখো এই কয়েকটা জিনিস জানলে তোমার কিন্তু অনেক কিছু জানা হয়ে গেল। যেমন আরেকটা জিনিস আমরা জেনে নেই, এর আপেক্ষিক চার্জ ধরা হয়েছিল -1, এর আপেক্ষিক প্রোটনের আপেক্ষিক চার্জ ধরা হয়েছিল +1, এবং নিউট্রনের আপেক্ষিক চার্জ ধরা হয়েছিল 0। আশা করি এই কয়েকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। তাহলে আশা করি এখান থেকে যত ধরনের এমসিকিউ আসুক তোমরা পারবা। তো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটটাতে আমাদেরকে কি বলছে? বলছে এই যে দেখো নিউট্রনের প্রকৃত ভর আমরা মাত্র পড়ে আসছি। নিউট্রন কত? 1.675 × 10⁻, কত বলতো? 24 গ্রাম যদি তুমি গ্রাম এককে নাও। দেখো আছে কোথাও? হ্যাঁ, 10⁻24 গ্রাম। এটা হচ্ছে নিউটনের প্রকৃত ভর। ক্লিয়ার? তো চলো নেক্সট। এরপরটাতে আমাকে কি বলছে? দেখো একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? এই যে দেখো আমরা একটু আগে পড়ে আসছি 9.11। দেখো 9.11 × 10⁻31 কেজি। আর যদি আমরা গ্রাম এককে নেই 9.11 × 10⁻, কত বলতো? 28 গ্রাম। কিন্তু এখানে আমাকে কি বলছে? 10⁻24। তাহলে অ্যান্সার কি হবে? না। সো এটা অ্যান্সার না। ঠিক আছে, এরপরে তুমি লক্ষ্য করো, বলছে প্রকৃত আধান -1.60 × 10⁻19। দেখো 10 ইনভার্স হবে, কিন্তু আছে কত? 10⁻, কারণ আমরা পড়ে আসছি 1.60 বা 6 একই কথা × 10⁻, কত বলতো? 19 কুলম্ব। 19 কুলম্ব। ঠিক আছে, এইটা কিন্তু এখানে দিয়ে রাখছে কি বলতো? গ্রাম কুলম্ব। তার মানে এটাও কিন্তু আমাদের অ্যান্সার না। ক্লিয়ার? এরপর তুমি লক্ষ্য করো, ভর প্রোটনের তুলনায় 1840 গুণ। জি, ইলেকট্রনের ভরটা প্রোটনের তুলনায় 1840 গুণ কম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? শুধুমাত্র 3। দেখো তো অপশনে কোথাও শুধুমাত্র 3 আছে? নাই, এটাও তাহলে মিসিং। তাহলে শুধুমাত্র অ্যান্সার হবে কি বলতো? আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র 3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রকৃত অ্যান্সার হবে এইটা। আচ্ছা, তারপর আরেকবার আমরা একটু কল্পনা দেখি। প্রকৃত ভর না, এটা কখনোই না, 28 হইলে আমরা নিতাম। এরপর প্রকৃত আধান -1.60 × 10⁻19 বলছে, এটা আসলে 10⁻19 কুলম্ব যদি থাকতো তাহলে আমরা অ্যান্সার নিতাম। যেহেতু 10⁻19 কুলম্ব আছে, গ্রাম কুলম্ব, সো এটা অ্যান্সার হবে না। সো অ্যান্সার আমি এখানে দেখতেছি শুধুমাত্র 3। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, তো চলো এরপরটা আমরা একটু দেখবো। বলছে আধান শূন্য কণিকা কোনটা? আধান শূন্য, দেখো ভালোভাবে বোঝো। নিউটনের কি কোনো আধান আছে? নাই। ইলেকট্রনের আধান আছে। ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের আধান কি? নেগেটিভ। প্রোটনের আধান কি? পজিটিভ। প্রোটনের আধান মানে চার্জ, চার্জটা হচ্ছে পজিটিভ। নিউট্রন ভাই নিউট্রাল, সে তো 0, তার মানে তার কি নাই? প্লাস মাইনাস কিছুই নাই। মানে যেমন আমি, ঠিক আছে, আমার
প্লাস মাইনাস কিছুই নাই, ঠিক আছে, যা আছে সবই শূন্য। ওকে, তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? শুধুমাত্র 3। ওকে, এইটা। চলো নেক্সট, এরপরে আসো। এখন আমাকে বলছে O2 মাইনাস প্রোটন সংখ্যা কত? O2 মাইনাস, আচ্ছা ও হচ্ছে আসলে কি বলতো ভাইয়া? অক্সিজেন। O2 মাইনাস কখন হয়েছে? যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা। তাহলে তখন সে O2 মাইনাস হয়েছে। একটা জিনিস ভালোভাবে বুঝি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ক্লিয়ার? এখন আমরা জানি একটা মৌলের প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও কি বলতো তাই। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 মানে তার প্রোটন সংখ্যাও 8, ইলেকট্রন সংখ্যাও 8। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, বলছে O2 মাইনাসে প্রোটন সংখ্যা কত? তাহলে যখন O2 মাইনাস কিভাবে হয়েছে? যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আর কথা হচ্ছে ভাই, সে কি গ্রহণ করছে? ইলেকট্রন। সে কি গ্রহণ করছে? ইলেকট্রন। ঠিক আছে, তাহলে বলতো তার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইছে। O2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইছে, প্রোটন সংখ্যা কি বৃদ্ধি পাইছে? মানে ব্যাপারটা হয়েছে এরকম, আমি আর আমার ফ্রেন্ড দুইজনে বিয়ে বাড়িতে গেছি, কিন্তু আমার ফ্রেন্ড বিয়ে করতে গেছে আর আমি বিয়ে খাইতে গেছি। সে তো বিয়ে করে বউ নিয়ে আসবে, আমি কি বউ নিয়ে আসতে চাইলে দেবে আমারে? আমার তো জুতা গুলে পিটাবে, বুঝতে পারো নাই? তো ব্যাপারটা হচ্ছে এরকমই, দেখো সে তো ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইছে, কিন্তু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় নাই। সো অ্যান্সার হচ্ছে এখানে কি বলতো? প্রোটন সংখ্যা 8 ছিল, আগেও ছিল 8, এখনো 8ই আছে। বুঝতে পারছি কিনা? এখন চলো পরের প্রশ্ন আমরা একটু দেখি। পরের প্রশ্নে আমাকে বলছে যে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই, মানে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই। আচ্ছা, নিউট্রন মানে কি বলতো? নিউট্রন মানে হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। দেখো হাইড্রোজেন 1, এখানে 1, হিলিয়াম হচ্ছে 4 2, লিথিয়াম হচ্ছে 7 3, মানে আণবিক পারমাণবিক ভর হচ্ছে 7 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। বেরিলিয়াম কত বলতো? 9 আর হচ্ছে 4। তাহলে দেখো এখানে যদি আমরা মাইনাস করি 4 - 2, তার মানে কত বলতো? নিউট্রন সংখ্যা 2। দেখো এখানে যদি 7 - 3 করি তাহলে কত বলতো? 4। আচ্ছা, এরপর তুমি লক্ষ্য করো এখানে যদি আমরা 9 - 4 করি, 9 কত বলতো? 4, তার মানে কত? 5। সবগুলোতে নিউট্রন সংখ্যা আছে, বাট হাইড্রোজেন দেখো 1 - 1 আলটিমেটলি 0। তাহলে অ্যান্সার কি বলতো? হাইড্রোজেন। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে কি থাকে না? হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন নেই। ক্লিয়ার? চলো নেক্সট। এরপর আমাকে কি বলছে? বলছে অ্যালুমিনিয়াম 3+ এ প্রোটন সংখ্যা কত? যেই লাও ভাই সেই কদু। কেন? দেখো অ্যালুমিনিয়াম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 13, প্রোটন সংখ্যাও 13, তাই না? ভালো কথা। অ্যালুমিনিয়াম ভাই 3+ কখন হয়? যখন অ্যালুমিনিয়াম পরমাণু 3টা ইলেকট্রন ত্যাগ করে, তখন সে অ্যালুমিনিয়াম 3+ এ পরিণত হয়। তাহলে এখন তুমি লক্ষ্য করো, সে ইলেকট্রন ত্যাগ করছে ভাইয়া। এখন আমার যে বন্ধুটা বিয়ে করে আনছিল, সে বউ তালাক দিছে, তার বউ গেছে, আমার বউ তো যায় নাই, গেছে? ও আমি তো বিয়ে করছিলাম না, সরি। যাই হোক, দেখো তাহলে এই যে সে যে 3টা ইলেকট্রন কি করলো বলতো? ত্যাগ করলো। সে তো ইলেকট্রন ত্যাগ করছে, প্রোটনের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে আগেও যেমন প্রোটন ছিল 13টা, এখনো তার প্রোটন আছে 13টা। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো নেই। ওকে, দেখো তাহলে এই প্রশ্ন আমাদেরকে কি বলছে? দেখো এ একটা পরমাণু, ঠিক আছে? এটা কিন্তু প্রতীকী অর্থে, আসলে কোনো পরমাণু না, ঠিক আছে? বলছে কিউ, তার মানে এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, আর তার নিচে বলছে পি, তার মানে এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এবং এখানে বলছে আর প্লাস, এটা হচ্ছে তার যোজনী সংখ্যা। এখন আমাকে বলছে আয়নের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেই, তাহলে আমরা আসলে কি পেয়ে যাই? নিউট্রন সংখ্যা পেয়ে যাই। তাহলে এটাই আমাদের আসলে রাইট হওয়ার কথা, তার মানে কিউ মাইনাস পি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাই, সূত্র এটাই, ঠিক আছে? সো চলো অ্যান্সার হচ্ছে এটা। এরপরে যাও, বলছে 27 13 অ্যালুমিনিয়াম 3+ সংকেতটিকে, দেখো ভর সংখ্যা 27, হ্যাঁ এই যে দেখো অ্যালুমিনিয়াম এই মাথার উপরে ডান বাম পাশে যেটা থাকে এটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে যেহেতু এখানে 27 আছে, তার মানে এর ভর সংখ্যা হচ্ছে কত বলতো? 27। আচ্ছা, এরপর দেখো ইলেকট্রন সংখ্যা 13, হ্যাঁ ভাইয়া দেখো এই যে এখানে 13 লেখা আছে, তার মানে এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, এটাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাও 13, ইলেকট্রন সংখ্যাও কিন্তু 13। ক্লিয়ার? এরপরে দেখো নিউটন সংখ্যা 14। আচ্ছা দেখি নিউটন সংখ্যা 14 কিনা। হ্যাঁ দেখো 27 মাইনাস হচ্ছে 13 ইজ ইকুয়াল টু 14, তার মানে অ্যান্সার কিন্তু 1 2 3, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 1 2 3, এই তো অ্যান্সার, খুব ইজি। এখন চলো পরেরটা যদি আমরা একটু দেখি। পরেরটাতে কি বলছে? দেখো এ এর নিউটন সংখ্যা কত? এ কি বলছে এখানে? এ বলা আছে দেখো
এ ইকুয়াল এক্স, এক্স হচ্ছে একটা পরমাণু যেখানে প্লাস দিয়ে রাখছে 39 এবং হচ্ছে কি বলতো 19। আসলে এই পরমাণুটা কে জানো? পটাশিয়াম, কারণ পারমাণবিক সংখ্যা 19 আর পারমাণবিক ভর হচ্ছে 39। এখন আমাকে বলছে এর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা মানে কি ভাইয়া? মানে ভর সংখ্যা, অর্থাৎ এই যে দেখো পারমাণবিক ভর মাইনাস হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে কত বলতো? 20। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত? 20। এই তো অ্যান্সার। নেক্সট, এরপরটা কি বলছে দেখো, এই যে এ এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? শেষ স্তরে, তার মানে মৌলটা কিন্তু আমাদের কে? এই মৌলটা আমি কিন্তু আগে বলছি, এক্স মৌলটা আসলে ছিল পটাশিয়াম। তাহলে পটাশিয়াম হচ্ছে কত? 19, তাই না? তাহলে দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা থাকার কথা বলতো? 8 2 10, তাহলে 10 9, 9টা। তাহলে অ্যান্সার কত হবে বলতো? অ্যান্সার হবে 9। কিভাবে করলাম এখন এইরকম তোমরা বলতে পারো। আচ্ছা দেখো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, এবং শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? তৃতীয় কক্ষপথে। এখন তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে কি কি সম্ভব? 3s সম্ভব, 3p সম্ভব, তাই না? 3d সম্ভব। আর কথা হচ্ছে এক্ষেত্রে তো এরা কি করে না, আউটবাউ নীতি মেনে চলে। সাধারণত এরা কি বলে না বলতো? 2n² সূত্র মানে না। দেখো মাথায় রাখবা, পটাশিয়াম কিন্তু 2n² সূত্র মানে না, ঠিক আছে? এইটা কিন্তু সে মেনে চলে না, যার কারণে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s কত বলতো? 1। আসলে এই যে দেখো 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার কথা না, কারণ আমাদের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু আমরা তো আর এই যে অরবিটাল আঁকিয়ে 18টা ইলেকট্রন দিতে পারি না, যার কারণে আমাদেরকে উপশক্তি স্তর মতে ইলেকট্রন বিন্যাস করতে হয়। কিন্তু শেষ কক্ষপথে তো 18টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 9টা থাকবে। তাহলে 8 আর 2 10 আর 9 19, এই যে দেখো 19 হয়ে গেছে, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে আমাদের 9। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো, তারপরটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাকে বলছে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? আমি কিন্তু একটু আগে তোমাদেরকে পড়ে আসছি। কি পড়ে আসছি বলতো? ইট পরে নিচে। তাহলে প থেকে হচ্ছে বলছিলাম প্রোটন, প থেকে কি বলছিলাম? প্রোটন, তাই না? প্রোটন কে আবিষ্কার করছিল? প্রোটন আবিষ্কার করছিল হচ্ছে রাদারফোর্ড, তাই না? এটা পড়ে আসছি। তার আগে আমরা কিন্তু আরো কিছু শিখছি। দেখো এই যে প্রোটনটা যে আবিষ্কার হয়েছে, এটা কি মাধ্যমে হয়েছে জানো? রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কারের আগে কিন্তু প্রোটনটা আবিষ্কার হয়েছে। কারণ কি? আলফা রশ্মির পরীক্ষা করা হয়েছিল। রাদারফোর্ড পরমাণু মডেলের আগে আলফা রশ্মি পরীক্ষা করা হয়েছিল। এই আলফা রশ্মি পরীক্ষা করছিল কে জানো? আলফা রশ্মি পরীক্ষা করছিল হচ্ছে রাদারফোর্ডের 2 জন সহকর্মী। নাম হচ্ছে, একজনের নাম কি জানো? একজনের নাম হচ্ছে গাইগার, আর একজনের নাম হচ্ছে মার্সডেইন। নাম কি বলতো? মার্সডেইন। ওকে, এই 2 জন বিজ্ঞানী এই পরীক্ষাটা করা হয়েছিল কত সালে জানো? 1909 সালে। এবং এই 1909 সালে পরীক্ষা করার পরে 1911 সালে গিয়ে কি করা হয়েছে বলতো? এই পরমাণু মডেলটা দেওয়া হয়েছে। তাহলে ভালোভাবে বুঝছো, রাদারফোর্ড যখন কি করে, প্রোটন আবিষ্কার করছে কিভাবে? আলফা রশ্মি পরীক্ষার মাধ্যমে। আর আলফা রশ্মি পরীক্ষা করা হয়েছে কত সালে? 1909 সালে। কে কে করছিল? তার 2 জন সহকর্মী গাইগার এবং মার্সডেইন। এইটা থেকে পরবর্তীতে 1911 সালে রাদারফোর্ড তার পরমাণু মডেলটা ব্যাখ্যা করেন। তাহলে 1911, অ্যান্সার হচ্ছে 1911। ওকে, চলো নেক্সট। এরপর আমাকে কি বলছে? বলছে বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? আমরা বোরের তত্ত্ব পড়ছি যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বিজ্ঞানী বোর কি করতে পারে বলতো? তার বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ভাইয়া কোনগুলা? যেমন হাইড্রোজেন, এটা একটা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। যেমন হিলিয়াম প্লাস, এটা একটা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। কেন? কারণ হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত ছিল ভাইয়া? 2। সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কিসে পরিণত হয়? হিলিয়াম প্লাস। তাহলে সে একটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, তাহলে 2টা থেকে একটা যদি ইলেকট্রন বের করে দেয়, আর কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে সে কিন্তু একটা 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল বা হচ্ছে আয়ন। তাহলে সেক্ষেত্রে এইটারও আমরা কি করতে পারবো? বোর তত্ত্ব প্রয়োগ করতে পারবো। এরপর দেখো লিথিয়াম 2+, লিথিয়াম কি বলতো? 2+। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে কি হয়? লিথিয়াম 2+। তাহলে দেখো সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখন কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে আমরা এই 3টা পরমাণুর ক্ষেত্রে কি করতে পারবো? আমরা বোর মডেল ব্যাখ্যা করতে পারবো। ক্লিয়ার? বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। তাহলে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হচ্ছে ক। ক্লিয়ার? বাকিগুলোতে কিন্তু দেখো এখানে ইলেকট্রন সংখ্যা 2, এখানে ইলেকট্রন সংখ্যা 3, এখানে ইলেকট্রন সংখ্যা 4। সো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। নেক্সট দেখো, বলছে নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবক? দেখো একটা জিনিস এখানে বলে যাই আমি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড যে কথা ভাইয়া মাথায় রাখবা, জুল সেকেন্ড একই কথা। এইটা যে কথা, এই জুল সেকেন্ড কিন্তু একই কথা। যেই লাও
সেই কদু। ক্লিয়ার? এখন প্লাঙ্কের ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ। মানটা কি ভাইয়া? 6.626 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। কত? জুল সেকেন্ড। এই জুল সেকেন্ড যে কথা ভাইয়া, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড একই কথা। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড একই কথা। ক্লিয়ার? তাহলে অ্যানসার কোথায় আছে? 6.626 ইনটু 10 ইনভার্স 34। অ্যানসার হচ্ছে গ। বাকিগুলো কিন্তু অ্যানসার না। ঠিক আছে? তো চলো আমরা নেক্সট চলে যাই। এরপরটা কি বলছে আমাকে দেখো, বলছে এমভিআর বা এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। এটাকে কি বলা হয়? কৌণিক ভরবেগ। ক্লিয়ার? অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে যদি কোনো বস্তু ঘূর্ণায়মান থাকে, ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তার কৌণিক ভরবেগ বের করতে পারি। এই কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে কি বলতো? h ডিভাইডেড 2 পাই এর সরল গণিত। তার মানে h ডিভাইডেড nh ডিভাইডেড 2 পাই। এটা আসলে পাই হওয়ার কথা ছিল, যাই হোক x দিছে, কোনো সমস্যা নাই। সমীকরণে বলছে m এর মান কত? ভাই m হচ্ছে মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রনের ভর। ঠিক আছে? ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভর আমরা পড়ে আসছি 9.11 ইনটু 10 ইনভার্স কত বলতো? 31 কেজি। আর যদি তুমি গ্রাম এককে নাও 9.11 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম। ঠিক আছে? এটা হচ্ছে অ্যানসার। তাহলে দেখো 9.11 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম। এই তো অ্যানসার। ক্লিয়ার? চলো তাহলে পরবর্তীটাতে চলে যাই আমরা। এরপরটা আমাকে কি বলছে দেখো, সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? আচ্ছা, সি শক্তি স্তর কোথায় দেখো? এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের এ শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের বি শক্তি স্তর, এবং এটা হচ্ছে আমাদের কি বলতো? সি শক্তি স্তর। তাহলে সি শক্তি স্তর মানে হচ্ছে এখানে 3 নম্বর শক্তি স্তরকে বোঝানো হচ্ছে। কত নম্বর শক্তি স্তর? 3। এখন বলছে সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? ভাইয়া কৌণিক ভরবেগ মানে হচ্ছে mvr = nh ডিভাইডেড হচ্ছে 2 পাই। এটা হচ্ছে আমাদের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র। সি কক্ষপথ, যেহেতু সি কক্ষপথটা তৃতীয় কক্ষপথ, সো n = কত বলতো? 3। আর h কত? প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ 6.626 ইনটু 10 ইনভার্স কত বলতো? 34 জুল সেকেন্ড। আর দেখো পায়ের মান আমরা জানি 3.1416। অনেক মান আছে, সো ওগুলো লেখার দরকার নেই। তাহলে আমরা এখন মান বসাই দিব। 3 ইনটু 6.626 ইনটু 10 ইনভার্স কত বলতো? 34 ডিভাইডেড হচ্ছে কি বলতো? 2 ইনটু 3.1416। দেখো এইটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে আমরা লিখতে পারবো কি বলতো? আমরা লিখতে পারবো হচ্ছে 2.16। এইটা দ্বারা যদি এটাকে কাটি তার মানে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 3.16 ইনটু 10 ইনভার্স 34। ঠিক আছে? তাহলে জুল সেকেন্ড। এই তো এটা অ্যানসার। 3.16 ইনটু 10 ইনভার্স 34। এই যে এটা হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? আশা করি আমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছি। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখো, তোমরা একটু লক্ষ্য করো। বলছে উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়েছে দেখো, এখানে আমাদের এ শক্তি স্তর, বি শক্তি স্তর এবং সি শক্তি স্তর, 3টা শক্তি স্তর ছিল। ঘূর্ণায়মানের ক্ষেত্রে কি কি সত্য আমরা একটু খুঁজে বের করি। ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে। আচ্ছা, সহজভাবে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তুমি ধরে নাও সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছো, তাহলে এখানে কি হচ্ছে? অভিকর্ষ স্তর নিচের দিকে টানতেছে, তুমি উপরের দিকে উঠতেছো, যার কারণে তোমার কি শক্তি বেশি ক্ষয় হয়, তাই না? কিন্তু যখন তুমি সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামো, ও মনে হয় কি বলতো, এই পথ যদি না শেষ হয়, তাই না? তবে কেমন হতো তুমি বলো তো? ব্যাপারটা কি এরকম হয়ে গেছে না? তারপর তুমি সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতেছো, নামতেই মনে যাচ্ছে, কারণ অভিকর্ষ স্তর নিচের দিকে টানতেছে, তুমিও নিচের দিকে যাচ্ছ, তো ভালোই লাগতেছে, তাই না? মাথায় রাখবা, নিচ থেকে উপরে গেলে যেহেতু শক্তি বেশি খরচ হয়, মানে আমার কষ্ট লাগে, মাথায় রাখবা এখানে শক্তি কি হয় বলতো? শোষিত হয়। আর উপর থেকে যখন নিচের দিকে নামতেছো, ও ফুরফুরা মেজাজ, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে শক্তি বিকিরিত হয়। ঠিক আছে? তাহলে উপর থেকে নিচে, উচ্চ থেকে নিম্ন বিকিরিত, নিম্ন থেকে উচ্চ শোষিত। ক্লিয়ার? তো দেখো আমাকে বলছে যে বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গেছো, তাহলে তুমি নিচ থেকে, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেছো, ভালোভাবে বুঝো, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেছো, তাহলে সেক্ষেত্রে কি হবে ভাইয়া? এখন সিঁড়ি বেয়ে তুমি উপরের দিকে উঠছো, শক্তি তো ভাই শোষণ ঘটবে। তাহলে দেখো শক্তির গমন করলে শক্তি শোষণ ঘটে, হ্যাঁ কথা সত্য, শক্তি শোষণ ঘটে। এখন আসুন, বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রন কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। আচ্ছা, কৌণিক ভরবেগ মানে কি বলতো? mvr = nh ডিভাইডেড 2 পাই। তাহলে এখন তুমি লক্ষ্য করো, বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি, তাহলে এর চাইতে বির বেশি। এখন বি তে মানে n এর ভ্যালু 2, তাহলে 2 × 6.626
ইন্টু 10 ইনভার্স কত বলতো 34, আর নিচে হচ্ছে 2 ইন্টু 3.1416। তাহলে এটা কেটে যাবে, এটা কাটলে তুমি কত পাচ্ছ বলতো 2.16 ইন্টু 10 ইনভার্স 34। এটা হচ্ছে বি শক্তি স্তরে। আর তোমাকে যদি এ শক্তি স্তর বলে তাহলে এন এর মান 1, তার মানে তুমি আলটিমেটলি কি পাবা জানো? আলটিমেটলি হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছ তুমি দেখো 1 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34, ঠিক আছে, ডিভাইডেড কত পাচ্ছ তুমি বলো তো 2 ইন্টু 3.1416। তাহলে দেখো এইটা দ্বারা যদি আমরা কাটি তাহলে 2.16, ওকে, ইন্টু হচ্ছে তো, তাহলে 2 আর 2 যদি কাটি তাহলে 1.6 ইন্টু কত বলতো 10 ইনভার্স 35, হ্যাঁ 35। তাহলে কি বলতো এ শক্তি স্তরে কিন্তু আমাদের কি হইলো, কণিক ভরবেগের মান কম হইলো, বি শক্তি স্তরে কণিক ভরবেগের মান বেশি হইলো। তাহলে বলছে বি শক্তি স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ অপেক্ষা বেশি। হ্যাঁ, এটাও কথা সত্য, ঠিক আছে, এটাও কিন্তু কথা সত্য, আমরা বের করে দেখলাম। এরপর আসো, এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটিই করে না। দেখো একটা নির্দিষ্ট কক্ষপথে, ধরুন আমি একটা সমতল জায়গাতে হাঁটতেছি, তাহলে আমার শক্তি কিন্তু শোষণও ঘটবে না, শক্তির বিকিরণও ঘটবে না। সো এটার অ্যান্সার 1 2 3, তিনটাই সঠিক। ক্লিয়ার? এবার চলো, তারপর আমরা যদি একটু লক্ষ্য করি, বলছে কি দেখো কপারের এন শেলে, আচ্ছা কপার এই যে এটা কত পারমাণবিক সংখ্যা 29, ভালো কথা। তাহলে কপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে ভাইয়া? দেখবা ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো 4s1, তাহলে 4 এই চতুর্থ শক্তি স্তরকে বলা হয় এন শেল। চতুর্থ শক্তি স্তরকে কি বলা হয়? এন শেল। সো এন শেলে আমাদের ইলেকট্রন সংখ্যা তাহলে কত দাঁড়াইলো বলতো 1। তাহলে অ্যান্সার কি হবে বলতো এই যে 1। ভালো বুঝছো? এখন তুমি ইলেকট্রন বিন্যাস করেই দেখো, 1s2 2s2 2p6 3s2 3p কত বলতো 6 4s1 3d কত বলতো 3d হচ্ছে 10। তাহলে এটাকে আমরা একটু সাজায় যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারবো আর কি। দেখো 3d 10 4s1। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এম শেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এল শেল, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে কে শেল, ঠিক আছে। তাহলে এটা ভাই আমাদের কি এন শেল। তাহলে এন শেলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াইলো বলতো 1। সো অ্যান্সার হচ্ছে আমাদের 1। ওকে, নেক্সট দেখো এখানে আমাকে কি বলছে, বলছে এফি এর এম শেলে কতটি ইলেকট্রন থাকে? ভাই সেম, এফি কত 26। তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কে শেল, এইটা হচ্ছে আমাদের কি বলতো এল শেল, এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হচ্ছে আমাদের এম শেল, আর এটা হচ্ছে আমাদের কি বলতো এন শেল। তাহলে এম শেলে ইলেকট্রন বের করতে বলছে, তাহলে 2 6 2 8 8 6 14। তাহলে অ্যান্সার কত বলতো 14। দেখো এম শেলে কয়টা ইলেকট্রন আছে? দেখো আমি আরেকবার বলতেছি, এই যে 2টা 6টা 8টা 8টা 6টা কত হইলো বলতো 14টি। তাহলে অ্যান্সার হচ্ছে 14। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট চলে যাই। বলছে এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? ভালোভাবে বোঝো। দেখো এইটা হচ্ছে আমাদের কে শেল, এইটা হচ্ছে এল শেল, এইটা হচ্ছে এম শেল, এইটা হচ্ছে আমাদের এন শেল। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের এল, এইটা হচ্ছে আমাদের কি বলতো এম, এইটা হচ্ছে কি বলতো এন। এখন আমাকে বলছে শক্তির বিকিরণ। আমি কিন্তু আগেই বলছি বিকিরণ মানে কি, তুমি উপর থেকে নিচের দিকে যাবা, বিকিরণ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে তুমি যাবা। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এল থেকে ইলেকট্রনকে নিয়ে যাও, ধরে নাও এই যে এল এ একটা ইলেকট্রন আছে, তাহলে এটা বিকিরণ কখন হবে? যখন নিচের দিকে ইলেকট্রনটা আসবে, অর্থাৎ এল শেল থেকে অবশ্যই কে শেলের দিকে আসতে হবে, তাহলে বিকিরণ ঘটবে। তাহলে অ্যান্সার কি বলতো কে। আর যদি এম অথবা এন এ যাইতো তাহলে সেক্ষেত্রে কি হইতো? ভাই শক্তির শোষণ ঘটতো, কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো এরপর আমাকে কি বলছে এফ মাইনাস, তাহলে দেখো 19F মাইনাস আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? কোনো সমস্যা নাই, দেখো ভালোভাবে বুঝো। ফ্লোরিন কিন্তু আসলে কি বলতো, ফ্লোরিন কিন্তু আসলে হচ্ছে 9, আসলে কত বলতো 9। তার মানে এর প্রোটন সংখ্যাও 9, ইলেকট্রন সংখ্যাও 9। কিন্তু এই ফ্লোরিনটা কি করে বলতো, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কিসে পরিণত হয়? F মাইনাসে পরিণত হয়। কিসে পরিণত হয়? F মাইনাসে পরিণত হয়। তাহলে সে কিন্তু ইলেকট্রন একটা গ্রহণ করছে, আগে ইলেকট্রন ছিল 9, এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখন হয়ে গেছে কত বলতো 10। বাট প্রোটন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
তাহলে অ্যান্সার কি বলতো? অ্যান্সার হচ্ছে 10। এরপর দেখো বলছে n-1 d10 ns1 ভাই, তার মানে এটা হচ্ছে 3d10 এবং 4s কত বলতো? 4s 1। তার মানে এটা আসলে কার ইলেকট্রন বিন্যাস জানো? কপারের। কিভাবে তুমি একটু লক্ষ্য করো, দেখো কপার কত? 29। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p কত বলতো? 3p6 4s1 এবং 3d কি হয় বলতো? 10। এটা কেন হয়? স্থিতিশীলতা অর্জনের জন্য। আমরা জানি একটা অর্ধপূর্ণ একটা অরবিটাল আর একটা পূর্ণ অরবিটাল, অপূর্ণ অরবিটালের চাইতে কি হয়? অধিক স্থিতিশীল। আর এই অধিক স্থিতিশীলতা অর্জনের জন্যই কপার কি করে বলতো? এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়। তার মানে এই মৌলটা হচ্ছে আমাদের কপার। তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি? তাহলে দেখো এটা অ্যান্সার হচ্ছে কপার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো পরেরটা আমরা যাবো একটু। পরেরটাতে আমাদেরকে কি বলছে দেখো, বলছে n = 3 হলে কোন অরবিটালটি অসম্ভব। আচ্ছা দেখো, আমাদের অরবিটাল হয় কতটি জানো? 0 থেকে n-1 সংখ্যক। ক্লিয়ার? তার মানে অরবিটাল কয়টা থাকতে পারবে? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমাকে যেহেতু n এর ভ্যালু 3 বলছে, তার মানে 0 হইতে পারবে। n-1 মানে কি বলতো? তার মানে হচ্ছে 3 - 1 = কত বলতো? 2। তার মানে 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে। ঠিক আছে? তাহলে 0 হয় কার ক্ষেত্রে? s এর ক্ষেত্রে। 1 হয় কার ক্ষেত্রে? p এর ক্ষেত্রে। 2 হয় কার ক্ষেত্রে? d এর ক্ষেত্রে। তার মানে দেখো আমাদের 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব। 3f কি সম্ভব? না, এটা কিন্তু সম্ভব না। ক্লিয়ার? তাহলে আমাকে বলছে কোনটি অসম্ভব, জিনিসটা মাথায় রাখবা। অনেকে কিন্তু শখের বসে, আবেগের বসে প্রশ্ন না পইরাই কোনটি সম্ভব অ্যান্সার দিয়ে দিছে। ঠিক আছে? আসলে অ্যান্সার কি সম্ভব নয় বলতো? এইটা হবে অ্যান্সার, যে 3f অসম্ভব। ক্লিয়ার? আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো পরেরটাতে আমরা একটু যাই। পরেরটাতে আমাকে বলছে কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ। এটা আসলে অর্ধপূর্ণ হবে, হ্যাঁ, অর্ধপূর্ণ। ওকে, অর্ধপূর্ণ। তাহলে তুমি এখন ইলেকট্রন বিন্যাস করো। এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কত? 25। আয়রন কত? 26। জিঙ্ক কত? 30। কপার কত? 29। কপার যে অর্ধপূর্ণ না আমরা জানি, তার শেষ কক্ষপথ কি? 3d10। এটা কি হয় বলতো? 4s1 3d10, তাই না? 4s1 3d10। জিঙ্ক কি হয় বলতো? 4s2 3d10। তার মানে এটাও অ্যান্সার না। আয়রন কি হয় বলতো? 4s2 3d কত বলতো? 6। এটাও দেখো অর্ধপূর্ণ না। তাহলে ম্যাঙ্গানিজ কত জানো? 3d5 4s2। তাহলে দেখো এই যে 3d5, ডি সর্বোচ্চ নিতে পারে কয়টা? 10টা ইলেকট্রন। ডি তে যদি 5টা ইলেকট্রন থাকে এটাকে বলা হয় অর্ধপূর্ণ। সো অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো? ম্যাঙ্গানিজ। মেইন কথা হচ্ছে তুমি একটা একটা করে মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, যেখানে দেখবা অর্ধপূর্ণ ইলেকট্রন আছে সেটাই হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। ওকে, চলো নেক্সট। এরপরটা আমাকে কি বলছে দেখো, বলছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। মাথায় রাখবা 1 থেকে 30 এর মধ্যে 2টা পরমাণু আছে ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে একটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আর একটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। এর উপরে তুমি যদি যাও, সিলভার আছে, এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। ল্যান্থানাম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। অ্যাক্টিনাম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তার মানে এগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কেমন হয় বলতো? ব্যতিক্রম হয়, ব্যতিক্রম। ঠিক আছে? তাহলে এখন চলো এখানে অ্যান্সার কোনটা আছে? এই যে ক্রোমিয়াম। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার হবে ক্রোমিয়াম। ক্লিয়ার? আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার। নেক্সট দেখো আমাকে বলছে নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n², হ্যাঁ, এটা আসলে 2n² সূত্রকে সমর্থন করে না। আমরা পড়ে আসছি কোনটা বলতো? পটাশিয়াম। 2n², আমরা একটু আগে দেখছি। কেন? দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, 2n² সূত্র মতে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2n² সংখ্যক। তাহলে প্রথম কক্ষপথে 2n² সূত্র অনুসারে কতটি বলতো? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে 2n² সূত্র মতে কতটি বলতো? 8টি। তৃতীয় শক্তি স্তরে 2n² সূত্র মতে কতটি বলতো? 18টি। এবং চতুর্থ শক্তি স্তরে 2n² সূত্র মতে সর্বোচ্চ কতটি থাকতে পারে বলতো? 32টি। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি করতাম আমরা? এরকম 8টা। তৃতীয় কক্ষপথে তো 18টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা কি করতাম? 2 4 6 8 9টা ইলেকট্রন। তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারতাম কিনা? আমরা কি এইভাবে ইলেকট্রন বিন্যাস করি পটাশিয়ামের? না। আসলে প্রধান শক্তি স্তর মতে ইলেকট্রন বিন্যাস করলে আর্গন পর্যন্ত সকলেই মানে, তারপরে কিন্তু আর কেউ মানে না। তাহলে এই যে তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং সর্বশেষ ইলেকট্রনটা কোথায় চলে যায় তখন বলতো? 4s এ চলে যায়। তার মানে সে কি 2n² সূত্রকে সমর্থন করলো? না, করলো না।
বাকি সবগুলাই কিন্তু 18-র নিচে, সো এরা কিন্তু কি বলতো 2n স্কয়ার সূত্র মানে, কিন্তু এটা 2n স্কয়ার সূত্র মানে না। ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের পটাশিয়াম। এরপরটা আমাদেরকে কি বলছে বলতো, এরপরটা আমাদেরকে বলছে n = 3 l = 2 হলে কোনটি সম্ভব। মাথায় রাখবা, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, যেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এরপর দেখো আরো ছিল, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম ঠিক আছে। আর একটা ছিল এস, এটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এখন মাথায় রাখবা n = 3, তার মানে এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। l = 2 মানে কি বলতো, s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0, p এর ক্ষেত্রে l এর ভ্যালু কত বলতো 1, d এর ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে কত বলতো 2, f এর ক্ষেত্রে l এর ভ্যালু কত বলতো 3। তাহলে 2 বলছে, তার মানে অবশ্যই সেটা কি ছিল d, তার মানে হচ্ছে 3d। অ্যানসার কি বলতো 3d। ক্লিয়ার, এখানে একটু মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর এস থেকে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট। বলছে কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম। মনে রাখবা, যার n+l এর মান কম, যার n+l এর মান কম কম সে কি বলতো, সে কম শক্তি সম্পন্ন, কম শক্তি সম্পন্ন। ঠিক আছে, সে হচ্ছে কম শক্তি সম্পন্ন। ওকে, আর যদি যদি n+l এর মান সমান হয় তাহলে যার n এর মান কম সে নিম্ন শক্তি সম্পন্ন। ঠিক আছে, সে হচ্ছে কি নিম্ন শক্তি সম্পন্ন। ক্লিয়ার, এই দুইটা কথা মাথায় রাখবা। তাহলে 3D এর ক্ষেত্রে দেখো, s এর ক্ষেত্রে l হচ্ছে 0, p এর ক্ষেত্রে l হচ্ছে 1, d এর ক্ষেত্রে l হচ্ছে 2, f এর ক্ষেত্রে l হচ্ছে 3। দেখো 3D, তাহলে এখানে n এর মান 3, l এর মান হচ্ছে 2, তার মানে কত 5। দেখো 4f, n এর মান 4, l এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 7। 5s, তার মানে n এর মান হচ্ছে 5, আর s এর ক্ষেত্রে l এর মান কত বলতো 0, তাহলে 5। দেখো 4p, n এর মান হচ্ছে 4 + 1, হ্যাঁ, p এর ক্ষেত্রে l এর মান 1, তার মানে দেখো 5। এর কথা হচ্ছে এটা তো অ্যানসার হবে না, কারণ বলছে কোনটা কম শক্তি সম্পন্ন, তাই না, অপেক্ষাকৃত কম, তার মানে এটা তো অপেক্ষাকৃত শক্তি বেশি, কারণ n+l এর মান বেশি। এখন কথা হচ্ছে বাকি তিনটার কিন্তু n+l এর মান কি বলতো সমান, এটাও 5, এটাও 5, এটাও 5। তখন আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে, যার n+l এর মান সমান হবে সেক্ষেত্রে n এর মান যার কম। দেখো এখানে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 5, এখানে n এর ভ্যালু 4, তাহলে এখানে n এর ভ্যালু যেহেতু কম, তার মানে এটা হচ্ছে তুলনামূলক নিম্ন শক্তি সম্পন্ন, এবং ইলেকট্রন কিন্তু সেখানে আগে প্রবেশ করবে। ক্লিয়ার, তো চলো পরেরটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাকে বলছে 1:2:2 2p6 3:3p6, তার মানে এটা হচ্ছে আসলে আর্গনের ইলেকট্রন বিন্যাস। কার বলতো আর্গন। কিভাবে বুঝলাম ভাই, আর্গনের সর্বশেষ আর্গনের ইলেকট্রন থাকে হচ্ছে 18টি। ঠিক আছে, আর এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। দেখো গুণে দেখো 6 2 8 8 6 14 16 এই 2 18। ক্লিয়ার, এখন বলছে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কি, দেখা যায় এটা কি s2-। আচ্ছা, সালফার কত 16, দেখো সালফার কত 16, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু s2- এ পরিণত হয়, তার মানে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে 16 + 2, তার মানে ভাই কিন্তু 18, তার মানে এটা সঠিক। ঠিক আছে, আচ্ছা Fe2+, আচ্ছা Fe2+ মানে কি বলতো আয়রনের ইলেকট্রন বিন্যাস। দেখো Fe2+, তাহলে Fe হচ্ছে 26, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে Fe2+ এ পরিণত হয়েছে, তাই না, তার মানে কি বলতো, তার মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 26 - হচ্ছে 2, তার মানে কত 24। না, এটা কিন্তু না, Fe2+ না, কারণ আমার ইলেকট্রন সংখ্যা কত 18। ক্লিয়ার, এটা কি সেলেনিয়াম 3+, হ্যাঁ সেলেনিয়াম 3+ তুমি নিতে পারো। ঠিক আছে, তুমি এটা হচ্ছে সেলেনিয়াম নিতে পারো, হ্যাঁ ঠিক আছে 1 2 3।
তাহলে 1 2 3 হচ্ছে না, 1 ও 3, 1 ও 3 কোথায় আছে? গ নাম্বার। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো? 1 ও 3। ক্লিয়ার? দেখো এটা হচ্ছে না মানে কি? অবশ্যই এটা অ্যান্সার হবে, সহজ হিসাব, কারণ আমার এখানে শুধু 1 শুধু 2 শুধু 3 এরকম কোনো অপশন নাই। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্ন কি বলছে দেখো, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? আচ্ছা, আইসোটোপ সংজ্ঞাটা মাথায় রাখবা, শেষে কি আছে? প থেকে হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান। যে সকল মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। যেমন নিউটন সংখ্যা, ভর সংখ্যা বলো, নিউটন সংখ্যা তো একই কথা। তো দেখো এই যে ভর সংখ্যা নিউটন সংখ্যা একই কথা বলতেছি, সরি, ভর সংখ্যা নিউটন সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ। আর বলছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? মাথায় রাখবা, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। কতটি? 7টি। তবে প্রকৃতিতে পাওয়া যায় কিন্তু 3টি। প্রকৃতিতে কয়টা পাওয়া যায় বলতো? প্রকৃতিতে 3টি, আর বাকি 4টা ল্যাবে তৈরি করতে হয়। তাহলে ল্যাবে তৈরি করতে হয় কয়টা বলতো? ল্যাবে 4টি। তাহলে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হচ্ছে 7। যেহেতু আমাকে বলে নাই যে প্রকৃতিতে কয়টা পাওয়া যায়, যদি আমাকে বলতো প্রকৃতিতে কয়টা পাওয়া যায় তাহলে অ্যান্সার করতাম 3। যদি বলতো কৃত্রিম ভাবে বা ল্যাবে তৈরি করা হয় কয়টা, তাহলে অ্যান্সার দিতাম 4। আর যেহেতু আমার কোনো কিছু উল্লেখ নেই, সো অ্যান্সার হচ্ছে কি বলতো? 7। ওকে, আশা করি ক্লিয়ার। চলো 45টা আমরা একটু লক্ষ্য করি। এটা তো বলছে এফ ফ্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা সূত্র পড়ে আসছি, চলো শিখি। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, আমরা জানি মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কি বলতো? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, 12 অংশের ভর। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন তুমি লক্ষ্য করো, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, তাই না? পারমাণবিক ভর কত? ও আচ্ছা, আমাদের তো সূত্রে যেতেই হবে না, সূত্রে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। ঠিক আছে, আমাদের তো মুখস্থ এইটা যে 19। এখন দেখো, তারপরেও যদি আমরা বের করতাম তাহলে তুমি কি করতা? এখানে মৌলের একটি পরমাণুর ভর বসাই দিতা, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত বলতো? 1.66 × 10⁻²4 গ্রাম। ঠিক আছে, এই যে মানটা বসাই দিবা, তাহলে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবা। ঠিক আছে, আর এর একটি পরমাণুর ভর হচ্ছে 3 × 35 × 10⁻³ কত বলতো? -23। সো অ্যান্সার করলে এই যে 19 চলে আসবে। যেহেতু আমাদের ফ্লোরিন বলছে এটা মুখস্থ, তাই আমরা বলে দিলাম। আর যদি সলভ করতে চাও এই উপায়ে সলভ করতে পারো। ওকে, তো চলো নেক্সট আমরা আরেকটা দেখি। বলছে 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত? আচ্ছা, ভর ওয়েট, তার মানে ডাব্লিউ আমাকে বের করতে হবে। আণবিক ভর আমি জানি ম্যাগনেসিয়ামের কত? 24। দেখো কয়টি পরমাণু? 4টি পরমাণুর ভর কত, তাই না? তাহলে এন কত বলতো? 4। আর এন এর সঙ্গে এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 × 10⁻³ কত বলতো? 23। ক্লিয়ার? তাহলে এখন তুমি লক্ষ্য করো, আমরা সূত্র পড়ে আসছি n = n/n a। তাহলে এই n এর স্থলে চাইলে আমরা w/m বসাইতে পারবো। তাহলে w/m = n/n a। ওকে, তাহলে w আমরা কি লিখতে পারবো? n × m ডিভাইডেড হচ্ছে কি বলতো? n a। তাহলে মান বসাও, 4টা পরমাণুর ভর ইনটু আণবিক ভর কত? 24 পারমাণবিক ভর, আর 6.023 × 10⁻23। তাহলে অ্যান্সার কত আসে বলতো? আমরা একটু এটা সলভ করি। দেখো আমাকে বলছে 4 × 24 ডিভাইডেড হচ্ছে 6.023 ডিভাইডেড হচ্ছে কত বলতো? এক্সপোনেনশিয়াল 23। ওকে, তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 1.59 × 10⁻22 গ্রাম। দেখো তো কোথায় আছে? এই যে 1.59 × 10⁻22 গ্রাম। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, সহজ হিসাব। আমি আরেকবার বলতেছি, এই সূত্রটা কোথা থেকে নিয়ে আসছি আমি এটা একটু তোমাদেরকে বুঝে দিচ্ছি। n = আমরা লিখতে পারি w/m, আবার n = আমরা লিখতে পারি n/n a। তাহলে n = w/m, আবার n = n/n a। সো আমরা বলতেই পারি n/n a = কি বলতো? w/m বলা যায় কিনা? জাস্ট এইটা, এই সূত্র থেকে আমরা এটা নিয়ে আসছি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট 47। এখন আমরা দেখব, বলছে HCO পরমাণু সমূহের অনুপাত 1:1:2 এর আণবিক ভর কত? 90 হলে যৌগটির আণবিক সংকেত কোনটি? সহজ একটা হিসাব দেখো, এই দেখো 2 দ্বারা 2 কে কাটো, তাহলে এখানে 1 এখানে 1, আবার 2 দ্বারা 4 কে কাটো, এখানে 2, তাহলে 1:1:2। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সহজ হিসাব। ভালোভাবে আরেকবার বলতেছি, H2C2O4, তাহলে সবাইকে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 2 2। দেখো 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, এই 2। তার মানে কি থাকলো? HCO2
তার মানে 1:2, তার মানে কি অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। ক্লিয়ার? একেবারে সহজ একটা হিসাব, ঠিক আছে। তো চলো, আর গ্লুকোজের ক্ষেত্রে যদি দেখো তুমি এটাকে 6 দ্বারা কাটো, তাহলে 6 দ্বারা কাটলে 1, আর 6 দ্বারা কাটলে 2, 6 দ্বারা কাটলে 1, তার মানে 1:2:1। এটাকে তুমি কাটো, এটা তো কাটা লাগবে না, এটা আছে কত 1:2:1। এটা দেখো 1:1:2, কিন্তু কথা হচ্ছে এর আণবিক ভর কিন্তু 90 না, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো, গ। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখি, এটা কি বলছে, আমাকে বলছে নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর। এখন এইটা আমরা বের করব। চলো দেখো, ফ্লোরিনের একটি পরমাণু বের করার জন্য আমরা একটা কাজ করি, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল আমরা কি পড়ে আসছি, একটি পরমাণুর ভর ডিভাইডেড কি বলতো কার্বন 12 এর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, তাই না? এটা আমরা সূত্রে পড়ছি, সূত্রে ভর। আচ্ছা, এটা ভর। এখন দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কত জানি আমরা 19, একটি পরমাণুর ভরকে আমরা x ধরলাম, আর এটার মান আমাদের জানা 1.66 × 10⁻, কত বলতো 24 গ্রাম। ওকে, তাহলে এই পাশে ভাগ, ওই পাশে গেলে কি হবে গুণ, তাহলে 1.66 × 10⁻, কত বলতো 24 ইকুয়াল টু হচ্ছে x। তাহলে এখন তুমি এক কাজ করো, 19 × 1.66 × এক্সপেনশনাল -24 কত আসছে বলতো, এই দেখো 3.15 x ইকুয়াল ইনটু 10⁻, কত বলতো 23। তাহলে এই যে এটা হচ্ছে একটি পরমাণুর ভর, তাহলে কত দেখো তো 3.16, এই যে জায়গায় আছে 10⁻23 গ্রাম। আমি তো বললাম এই সূত্র দিয়ে তোমরা সবগুলো বের করতে পারবা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। চলো নেক্সট, আমাকে বলছে যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম তো আমরা চিনি, তো ক্যালসিয়াম হচ্ছে 2+, আর ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক ভর কত। দেখো ফসফেট মানে হচ্ছে PO4, এটা হচ্ছে 3-, তাহলে এই 3টা ক্যালসিয়ামকে দাও, ক্যালসিয়ামের 2টা একে দাও, তার মানে তুমি লিখতে পারবা Ca3PO4 তার সঙ্গে কি বলতো 2। এখন আমাকে বলছে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব ভাইয়া? দেখো আপেক্ষিক আণবিক ভর, মোলার ভর m, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 40, ক্যালসিয়াম পরমাণু এখানে 3টা, তাহলে 3 প্লাস ফসফেট কত বলতো 31 প্লাস অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন পরমাণু আছে 4টা, আর এই টোটালটা যৌগ আছে 2টা, তাই এই টোটালটাকে গুণ করব 2 দ্বারা। তাহলে দেখো 440 3 4 12 120 প্লাস এখানে দেখো 64 প্লাস 31, 64 প্লাস হচ্ছে 31, 95 ইনটু হচ্ছে 2, তার মানে দেখো 120 প্লাস হচ্ছে 95 ইনটু 2, তাই না? তার মানে 190 ইজিক্যাল টু, তাহলে দেখো 310। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে 310। মেইন কথা হচ্ছে তুমি তাদের আণবিক ভরটা নির্ণয় করবা। ক্লিয়ার? কি নির্ণয় করবা? আণবিক ভরটা নির্ণয় করবা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। চলো আমাদের আর 2টা প্রশ্ন আছে হয়তোবা। বলছে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এত গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। ওই যে সূত্র দেখো একটু আগে করছি, আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে ইকুয়াল আমরা কি জানি, একটি মৌলের একটি পরমাণুর ভর, এই যে দেখো একটি পরমাণুর ভর আমার দেওয়া আছে, তাহলে 3.16 ইনটু 10⁻, কত বলতো 23 ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, তার মানে 1.66 ইনটু 10⁻24। ঠিক আছে, অ্যানসার কিন্তু 19 আসার কথা। ঠিক আছে, তাহলে অ্যানসার 19। ওকে, তার মানে মৌলটা আসলে কে ছিল? ফ্লোরিন। কে ছিল বলতো? ফ্লোরিন। ওকে, চলো নেক্সট। ওকে, দেখো আমাকে বলছে হাড়ের ব্যথা, মানে আমাদের এই যে বাতের ব্যথা আছে না, বাতের ব্যথা বলো, গিটে ব্যথা, মানে এই যে জয়েন্টে ব্যথা, ঠিক আছে, বাইরে বলে না, অনেক লোকজন এইরকম ভাবে ইয়ে করে না, তো এরকম আর কি। তো এই হাড়ের ব্যথার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় ভাই? এটা হচ্ছে স্ট্রনশিয়াম। হ্যাঁ, আসলে আমার জানার মতে এটা স্ট্রনশিয়ামই হবে, তারপর তোমরা একটু শিওর হয়ে নিও, আমি যতটুকু শিওর স্ট্রনশিয়াম। ঠিক আছে, 89। এটা সাধারণত আমরা কি করি, হাড়ের ব্যথার উপশম করার ক্ষেত্রে আসলে এটা আমরা ব্যবহার করে থাকি। তো দেখো আমাদের তৃতীয় অধ্যায়ে সাধারণত এই 51টা প্রশ্ন আমরা সলভ করলাম, বা 51টা প্রশ্ন আমরা সাজাইছিলাম। আশা করি তোমাদেরকে আমি অনেক ডিটেলসে পড়াইতে পারছি। এই এমসিকিউ 51টা এমসিকিউ তুমি যদি ভালোভাবে এই ডিটেলস সহকারে দেখো, তাহলে আশা করি এই অধ্যায়ে বাকি যতগুলো এমসিকিউ আছে সেম আমি যতগুলো ডিটেলস দিছি এগুলোতে তুমি সবগুলো শেষ করতে পারবা। অর্থাৎ তুমি এই 51টা প্রশ্ন যদি ভালোভাবে সলভ করতে পারো, তাহলে দেখবা এই তৃতীয় অধ্যায় থেকে যে কয়টা প্রশ্ন হবে ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবা। ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা।
দরকার পড়লে তুমি 2 বার 3 বার টেনে টেনে দেখো। আর সেই সঙ্গে অবশ্যই আমি বলবো তোমাদেরকে যে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের সঙ্গে সবসময় তোমরা থাকবে। ইনশাআল্লাহ এরকম ভালো ভালো নতুন নতুন অনেক ভিডিও চলে আসবে। আজকে আমরা 3rd চ্যাপ্টার শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা 4th চ্যাপ্টার শেষ করব। এইভাবে আমরা এসএসসি 2026 এর জন্য হান্ট সিরিজ এমসিকিউ যেটা নিয়ে আসছি আমরা A to Z শেষ করে দেব ইনশাআল্লাহ। সেই সঙ্গে যদি সুযোগ পাই আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সিকিউ দিয়ে দিব এবং পরীক্ষার আগে অবশ্যই সাজেশনমূলক একটা ক্লাস পাবা। সো সবসময় স্কুল ম্যাথমেটিক্সের সঙ্গে যুক্ত থাকবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভাইয়াদের জন্য দোয়া করবে যাতে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিতে পারি। সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট পর্বে।